প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমের খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। টেস্ট খেলতে পাকিস্তান যেতে পারে সাকিব আল হাসান, বাংলাদেশে আসছেন না তিনি। পাকিস্তানের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে দলের সঙ্গে পাকিস্তানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। তবে এই মুহূর্তে বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। পাকিস্তান সফরে 21 আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর করাচিতে 30 আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ইতোমধ্যে সিরিজের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান, তবে বাংলাদেশ এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। বিসিবি সূত্রে জানা গেছে রোববার অর্থাৎ 11ই আগস্ট বাংলাদেশের দল ঘোষণা হতে পারে, আর এতে থাকতে পারেন সাকিব আল হাসানের নাম। এদিকে 5 দিন আগেই পাকিস্তান সফরে যেতে পারে বাংলাদেশ দল। 2 টেস্টের সিরিজ খেলার জন্য পাকিস্তানে বাংলাদেশ দল উড়াল দিবে নির্ধারিত সময়ের 5 দিন আগে। যদিও এমনটাই পরিকল্পনা ছিল, তবে পরিবর্তিত পরিস্থিতিতে 4 দিন আগে বাংলাদেশ দল সেখানে পৌঁছবে বলে জানিয়েছে বিসিবি। বিসিবির এক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধত পরিস্থিতিতে নিরাপত্তার ঝুঁকি নিয়েই মেরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছে ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল বন্দি। নিরাপত্তার কথা মাথায় রেখে তাই বাংলাদেশ দলকে আগে ভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে, এই নিশ্চয়তাও তারা দিয়েছে। বিসিবি সেই সুযোগটাই কাজে লাগিয়ে 4 দিন আগে পাকিস্তান সফরের জন্য প্রস্তুত হচ্ছে। প্যারিস অলিম্পিকে এবার পুরুষদের পর নারী হকিতেও স্বর্ণপদক জয় করল নেদারল্যান্ডস। অলিম্পিকের ইতিহাসে একই দেশের পুরুষ এবং নারীদের স্বর্ণপদক জয় করা এক বিরল ঘটনা। জার্মানিকে হারিয়ে নেদারল্যান্ডসের পুরুষদের স্বর্ণ জয় করার একদিন পরেই চীনকে হারিয়ে নেদারল্যান্ডসের নারী হকি দল জয় করে নিল অলিম্পিকের সোনা। এ নিয়ে টানা 6ষ্ঠ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেদারল্যান্ড। এর মধ্যে 5ম স্বর্ণ জয়ের পথে চীনকে তারা ভালোভাবেই মোকাবেলা করে। নির্ধারিত সময়ে ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। 6 মিনিটে চ্যান ইর গোলে এগিয়ে যায় চীন। প্রথমবারের মতো স্বর্ণ জয়ের আশায় মাঠে নামা চীনকে এরপর নেদারল্যান্ডস প্রচণ্ড চাপের মুখে ফেলে দেয়। ম্যাচ শেষের 9 মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে ইব্বি জনসন ডাচদের সমতায় ফেরায়। টুর্নামেন্টে এটি জনসনের 9ম গোল। এরপর পেনাল্টি শুট আউটে তারা দুর্দান্তভাবে চীনকে হারিয়ে অলিম্পিকের স্বর্ণ নিজেদের করে নেয়। ইউরো এবং কোপা আমেরিকা শেষ হওয়ার পর দল বদলে বা খেলোয়াড়দের দলে টানার একটা হিড়িক পড়ে গিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ওলমোকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। আরবি লিপজিগের বৈচিত্র্যময় ফরোয়ার্ড দানি ওলমোকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ইএসপিএনের সূত্র মতে 55 মিলিয়ন ইউরোতে ওলমোর সঙ্গে চুক্তি হয়েছে বার্সার। এর সঙ্গে সম্ভাব্য সব সুযোগ সুবিধা মিলিয়ে আরও 7 মিলিয়ন ইউরো যোগ হতে পারে। স্প্যানিশ এই ফরোয়ার্ড 2030 সালের জুন পর্যন্ত 6 বছরের জন্য কাতালান জায়ান্ট ক্লাবটিতে চুক্তিবদ্ধ হয়েছে। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে 500 মিলিয়ন ইউরো। এদিকে ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। একজন ডিফেন্ডারও যে লিজেন্ডারি হতে পারেন তার হয়তো সবচেয়ে বড় উদাহরণ পর্তুগিজের পেপে। পুরো ক্যারিয়ার জুড়ে ছিলেন দুর্দান্ত। শুধু তাই নয়, আলোচনা সমালোচনা সব সময় তাড়া করেছে পেপেকে। সেই পেপে এবার বিশ্ব ফুটবলকে বিদায় জানিয়ে দিল। ডিফেন্স লাইনে চীনের সেই মহাপ্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতেন তিনি। তাকে ডিঙিয়ে গোল করা, শট নেয়া, অগ্নি পরীক্ষা দিতে হতো বাঘা বাঘা ফরোয়ার্ডদের। গেল মাসে জার্মানিতে অনুষ্ঠিত হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তখন অনেকেই আঁচ করেছিলেন খুব তাড়াতাড়ি ফুটবলকে বিদায় জানাবেন এই কিংবদন্তি। এবার সেটাই সত্যি হলো। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মধ্যে দিয়ে ফুটবলে নিজের অধ্যায়ের শেষ করার কথা জানায় এই পর্তুগিজ। সেই পোস্টে নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে 41 বছর বয়সী এই তারকা বলেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার পুরো ক্যারিয়ার জুড়ে আপনারা আমাকে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তবে তার আগে রয়েছে আমাদের পিক অফ দ্য ডে। পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছুতেই পরিবর্তনের হাওয়া লেগেছে, যেমনটা লেগেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের হাল ধরেছেন আসিফ মাহমুদ। তার ঘাড়ে বর্তেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন।
তিনি সম্প্রতি মুখ খুলেছেন বিতর্কিত বিসিবি প্রধান পাপন এবং বাফুফে প্রধান সালাউদ্দিনকে নিয়ে। কি বলেছেন তিনি, এই নিয়ে থাকছে আমাদের পিক অফ দ্য ডে। চলুন জেনে আসি বিস্তারিত। সবার নজর এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে, কারণ এই দুই বোর্ডের শীর্ষ কর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এদিকে পদত্যাগ না করেই অন্তরালে চলে গেলেন বিসিবির 3 বারের নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি নিজে পদ না ছাড়লে তাকে সরানো হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নিষেধাজ্ঞা দিতে পারবে বাংলাদেশ ক্রিকেটকে। তাই কিভাবে বোর্ড পরিচালিত হবে তা নিয়ে এখন প্রশ্নের শেষ নেই। বিসিবি সভাপতি পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেখানে এবার দেখা যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদকে। দায়িত্ব নেয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা। সেখানে বিসিবির প্রধান পাপন ও বাফুফের প্রধান কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফকে। জবাবে এই উপদেষ্টা বলেন, নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি। আমরা সিস্টেমের সংস্কার করব, একটা সিস্টেম প্রতিষ্ঠা করব। সেখানে যিনি নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করেই দাঁড়াতে পারব। আহম মোস্তফা কামালের পর 2014 সাল থেকে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পাপন, আর সালাউদ্দিনও বাফুফেতে আছেন 1 যুগ ধরে। 2012, 2016 এবং সর্বশেষ 2020 নির্বাচনে জয়ী হয়ে বাফুফে প্রধানের চেয়ারে বসে আছেন সালাউদ্দিন। তার আমলে বাংলাদেশ ফুটবলে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি, তাই তাদের দুজনের উপরেই ক্ষোভ আছে ভক্তদের।